তাহলে আজকে আমরা দেখছি মৌর্য বংশ। মৌর্য বংশের সময়কাল হচ্ছে আমরা 321 থেকে 187 খ্রিস্টপূর্ব পর্যন্ত। প্রতিষ্ঠাতা এর যে রয়েছে সে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। এবারে আমরা এইখানে আমরা দেখেছিলাম যে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমাদের একজন মন্ত্রী ছিল। মন্ত্রীর নাম কি ছিল? কৌটিল্য। দেখে আসনি? ভালো করে যাও। কৌটিল্য। ঠিক আছে, এই কৌটিল্য আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসতে সাহায্য করেছিল। কাকে পরাজিত করে? কাকে পরাজিত করে? ধননন্দকে। ধননন্দ, তাই না? ধননন্দ। ধননন্দকে পরাজিত করে আমাদের সিংহাসনে বসলো কে? চন্দ্রগুপ্ত মৌর্য। সাহায্য কে করলো? কৌটিল্য করলো। ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, এবারে শুরু করছি, হ্যাঁ। এবারে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, এই চন্দ্রগুপ্তের মৌর্যর টাইমে তোমার গ্রিকরা, এই হলুদটা দেখা যাচ্ছে, দেখো তো। হলুদ লেখাটা দেখা যাচ্ছে? এই দেখো, দেখা যাচ্ছে রেখাটা? ঠিক। আচ্ছা, এই চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে, মানে 305 মানে বিসি, 305 বিসিতে, 305 বিসিতে একজন গ্রিক রাজা বা গ্রিক সেনাপতি বলতে পারো, কি নাম? সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটরের সাথে যুদ্ধ হয়। সেলুকাস নিকেটরের সাথে যুদ্ধ হচ্ছে। কার? চন্দ্রগুপ্ত মৌর্যের। কবে হচ্ছে? 305 বিসিতে। ঠিক আছে, 305 বিসিতে। এবারে এই যে সেলুকাস নিকেটর, এই সেলুকাস নিকেটর যদি বলে কে ছিল, তাহলে এই সেলুকাস নিকেটর গ্রিক সেনাপতি ছিল। ঠিক আছে, এবার গ্রিক সেনাপতি কার? গ্রিক সেনাপতি ছিল এই সেলুকাস নিকেটর। কার সেনাপতি ছিল? না, আলেকজান্ডারের। বলছি, আবার বলছি, আলেকজান্ডার। ঠিক আছে, আলেকজান্ডারের আমাদের সেনাপতি ছিল সেলুকাস নিকেটর। এই সেলুকাস নিকেটরের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হয় 305 বিসিতে। হ্যাঁ গো, সেলুকাস নিকেটরের সাথে যুদ্ধ হয়। আবার বলছি, আলেকজান্ডারের সেনাপতি ছিল। আবার বলছি, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাস নিকেটরের যুদ্ধ হয় 305 বিসিতে। সেলুকাস নিকেটর কে ছিল? সেনাপতি ছিল। কার সেনাপতি ছিল? আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটরের সাথে যুদ্ধ হচ্ছে 305 বিসিতে চন্দ্রগুপ্তের মৌর্য। এই যুদ্ধে, এই যুদ্ধে সেলুকাস নিকেটর পরাজিত হয়। হ্যাঁ, কি বলছো গো? কি এখানে কি বলছে? হ্যাঁ, হ্যাঁ। চন্দ্রগুপ্ত আগে এই ক্লাস, প্রথম থেকে শুরু করেছি, লিখ দাও ওই চ্যাপ্টারটা আবার পড়ে। এই যে সবুজ কালিতে আর হলুদ কালিতে লিখলাম না, এটাই হচ্ছে আজকে ক্লাস। আর যেটা কৌটিল্য আর ধনানন্দ লিখেছি সেটা আগের দিনে ছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেলুকাস নিকেটর কি হয়? পরাজিত হয়। বোঝা গেছে? কি বললাম? চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। কাকে হারিয়ে প্রতিষ্ঠা করলো? ধননন্দকে হারিয়ে। কে সাহায্য করলো? চাণক্য বা কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্য সাহায্য করলো। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে 305 বিসিতে সেলুকাস নিকেটরের যুদ্ধ হয়। সেলুকাস নিকেটর কে ছিল? আলেকজান্ডারের সেনাপতি। এরা কে ছিল? গ্রিক, তাই না? এরা ছিল গ্রিক। কৌটিল্য চাণক্য ছিল। হ্যাঁ, কি আগের দিন লেখালাম যে কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত। এলেঙ্কারি, এলেঙ্কারি। আচ্ছা, তো এবারে ব্যাপারটা দেখো যেটা জানাচ্ছে। ঠিক আছে, এই পেজটা চেঞ্জ করি। হুম।
আচ্ছা, এই যে সেলুকাস নিকেটর, ঠিক আছে, এই সেলুকাস নিকেটর একটা দূত পাঠাচ্ছে, অ্যাম্বাসেডর বা দূত পাঠাচ্ছে। কি নাম দূতটার? নাম হচ্ছে মেগাস্থিনিস, আগের দিন মনে হয় বলেছিলাম। ঠিক আছে, আগের দিন বলেছিলাম মেগাস্থিনিস। কে পাঠালো? সেলুকাস নিকেটর পাঠালো। কার রাজসভায় এলো? চন্দ্রের রাজসভায়, বা চন্দ্রগুপ্তর রাজসভায় এলো। ঠিক আছে, চন্দ্রগুপ্তের রাজসভায় এলো। ঠিক আছে, চন্দ্রগুপ্তের রাজসভাতে কে এলো? মেগাস্থেনিস। কার দূত? সেলুকাস নিকেটরের দূত ছিল। ঠিক। আচ্ছা, মেগাস্থেনিস একটা বই লিখেছিল, ইন্ডিকা। এই তো মনে আছে, ইন্ডিকা। মেগাস্থেনিস একটা বই লিখেছিল, নাম ছিল ইন্ডিকা। আচ্ছা, এই মেগাস্থেনিসরা তো গ্রিক ছিল, তো এরা চন্দ্রগুপ্তের একটা নাম দিয়েছিল, চন্দ্রগুপ্তের একটা নাম দিয়েছিল স্যান্ড্রা কোট্টাস। স্যান্ড্রা কোট্টাস, চন্দ্রগুপ্ত মৌর্যের নাম দিয়েছিল এরা, কোট্টাস। ওই তো গ্রিকরা, গ্রিকরা গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যের নাম দিয়েছিল স্যান্ড্রোকোটাস। আমরা এখন আপাতত এটা পড়ছি, অনেক জায়গা আছে যেখানে গ্রিক উম, একটা লোকের নাম আছে জাস্টিন, ঠিক আছে? তার নাম তো আমি এত ডেপথে নিয়ে যাচ্ছি না, কনফিউজ হয়ে যাবে এখনই। ঠিক আছে, স্যান্ড্রা কোট্টাস, কোট্টাস। ঠিক আছে, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, এই চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে কি করলো, এই শেষ জীবনে, জৈন ধর্ম, জৈন ধর্ম, দিদির মতন বলবে না, প্রনাউন্সিয়েশন ঠিক করবে, জৈন ধর্ম গ্রহণ করলো। ঠিক আছে, জৈন ধর্ম গ্রহণ করলো। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে গিয়ে জৈন ধর্ম গ্রহণ করলো। ঠিক আছে, এবং দক্ষিণ ভারতে একটা জায়গা ছিল শ্রবণ বেলগোলা। দক্ষিণ ভারতে বা কর্ণাটক, এরকম লিখবো, কর্ণাটকের শ্রবণ বেলগোলা বা শ্রবণ বেলগোলা, শ্রবণ বেলগোলা, শ্রবণ বেলগোলা একটা জায়গা ছিল। সেই শ্রবণ বেলগোলাতে উপবাসের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করেন। উপবাসের মধ্যে দিয়ে, শ্রবণ বেলগোলাতে উপবাসের মধ্যে দিয়ে। হ্যাঁ, উপবাস, হ্যাঁ, কর্ণাটকের শ্রবণ বেলগোলা। ও শ্রবণ গোলা লিখেছি, শ্রবণ বেলগোলা। বেল বেলগোলা। ইংলিশে লিখবে, আমি ইংলিশে লিখে দিলাম, দাও, শ্রবণ বেলগোলা। হ্যাঁ, আচ্ছা, উপবাসের মধ্যে যারা মারা যায় তা সেটা লিখি, মৃত্যু বরণ করে। ঠিক আছে, তাহলে শ্রবণ বেলগোলায় উপবাসের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করে। তাহলে আমি কি কি বললাম এখানে? অনেক কিছু বললাম। হ্যাঁ, হুম, কোটাস। হ্যাঁ, হ্যাঁ, উপবাসের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করে, উপবাসের মধ্যে দিয়ে। আচ্ছা, এনটিভিসি তে একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, এনটিভিসি তে একটা কোশ্চেন ছিল, এই যে জৈন ধর্ম গ্রহণ করার আগে চন্দ্রগুপ্ত মৌর্যের তোমার কি ধর্ম গ্রহণ করবে, মানে অরিজিনাল ধর্ম কি ছিল? তো ছিল জাতিতে শৈব, শৈব বা শিবের উপাসক। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম জীবনে ছিল শিবের উপাসক, তারপরে এই জৈন ধর্ম গ্রহণ করেছিল, শিবের উপাসক।
শৈব ধর্ম, মানে শিবের উপাসক ছিল। আচ্ছা, এনটিপিসিতে আরেকটা কোশ্চেন এসেছিল এখানে, যে এই যে জৈন ধর্ম গ্রহণ করলো, এই জৈন ধর্ম গ্রহণ করতে কে তাকে সাহায্য করেছিল? ঠিক আছে, এই কে কে সাহায্য করেছিল? নাম ছিল ভদ্রবাহু। ভদ্রবাহু জৈন ধর্ম গ্রহণ করতে সাহায্য করেছিল। হ্যাঁ, জৈন ধর্ম গ্রহণ করতে সাহায্য করেছিল, এবং এর সাথেই এ দক্ষিণ ভারতেও গেছিল। ভদ্রবাহু, এই ভদ্রবাহুর সাথে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে গেছিল। ঠিক আছে, উপবাসের মধ্যে দিয়ে দেহ ত্যাগ করলো। ঠিক আছে, এরপরে সিংহাসনে চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে কে বসছে? চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসছে এর ছেলে বিন্দুসার। বিন্দুসার, বিম্বিসার ছিল আমাদের অজাতশত্রুর বাবা হর্ষঙ্গ ডাইনেস্টিতে। আর এই হচ্ছে আমাদের বিন্দুসার। ঠিক আছে, বিন্দুসার, বিন্দুসার সিংহাসনে বসছে। বিন্দুসার, বিন্দুসার একার বিন্দুসার সিংহাসনে বসছে। কে ছিল? চন্দ্রগুপ্তের ছেলে ছিল। বিন্দুসারের উপাধি, বিন্দুসারের উপাধি কি ছিল? অমৃত ঘাত। অমৃত ঘাত, ঠিক আছে, অমৃত ঘাত ছিল বিন্দুসারের উপাধি। আচ্ছা, গ্রিকরা এই বিন্দুসারকে বলে ডাকতো অমৃত চ্যাট। অমৃত চ্যাট, গ্রিকরা, গ্রিকরা একে অমৃত চ্যাট বলে ডাকতো। কাকে? বিন্দুসারকে। ঠিক আছে, তাহলে বিন্দুসার কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিল। চন্দ্রগুপ্তের মৃত্যুর পরে বিন্দুসার সিংহাসনে বসছে। সিংহাসনে বসে বিন্দুসারের উপাধি কি নিচ্ছে? অমৃত ঘাট। গ্রিকরা একে কি নামে ডাকতো? অমৃত চ্যাট নামে। ঘাট বলতে অসুবিধা হতো, চ্যাট বলতো। ঠিক আছে, আচ্ছা, এই বিন্দুসারের পরে সিংহাসনে কে বসছে? এর ছেলে, বিন্দুসারের পরে। আচ্ছা, এবারে এখানে গল্প শোনো। না, বিন্দুসারের গল্প নেই, বিন্দুসারের এবারে ছেলের গল্প আছে। ঠিক আছে, বিন্দুসারের অনেকগুলো ছেলে ছিল। ঠিক আছে, অনেকগুলো, মানে 100টা মতো, 100টা, 100 101টা এরকম। ঠিক আছে, বিন্দুসারের। ঠিক আছে, তো অনেকগুলো রানী ছিল। ঠিক আছে, তো বিন্দুসারের সিংহাসনে বসার মেনলি দুজন দাবিদার ছিল। বিন্দুসারের সিংহাসনে বসার একজনের নাম হচ্ছে অশোক, আর সেকেন্ড জন হচ্ছে সুসীমা। সুসীমা, হ্যাঁ, মানে সুসীম, বাংলায় হবে সুসীম। হ্যাঁ, বলো। বিন্দুসারের দুটো মেন যে বিন্দুসারের পরে সিংহাসনে কে বসবে, তার প্রধান দুটো দাবিদার ছিল সিংহাসনে। একটা হচ্ছে অশোক, আর একটা হচ্ছে সুসীম। কেন, কি হলো? এই তো এখানে লিখছি তো, সুসীম, সুসীম। তারা ছেলে ছিল তো তার। হ্যাঁ গো, দুটো ছেলে ছিল। ঠিক আছে, তাহলে আগে যাই। দুটো ছেলে বললো তো, অশোক আর সুসীম। আচ্ছা, অশোক আর সুসীম। ঠিক আছে, এবার গল্পটা বলি। অশোক এবং সুসীম, ঠিক আছে, এবার দুজন দু ধরনের ক্যারেক্টারের লোক ছিল। ঠিক আছে, সুসীম, সুসীমের রাজ্য ব্যবস্থা সম্পর্কে তেমন কোনো নলেজ ছিল না। ঠিক আছে, কিন্তু বিম্বিসারের খুব প্রিয় সন্তান ছিল সুসীম। বিন্দুসারের বলছি তো।
বিম্বিসার বললাম। বিন বিন্দুসারের প্রিয় পাত্র ছিল সুসীম। আচ্ছা, অশোক বিন্দুসারের ছেলে ছিল, ঠিক আছে? বিন্দুসার এবং তার মা ছিল শুভদাঙ্গী, অশোকের মা। ঠিক আছে, এখনই লিখবে এত? আচ্ছা, অশোকের মায়ের নাম ছিল শুভদাঙ্গী। ঠিক আছে, এবার, হ্যাঁ শুভদাঙ্গী। এবারে এই অশোক, অশোক তোমার তোমার অশোকের যে মা শুভদাঙ্গী, এর রাজ্যের মধ্যে মানে পরিবারের, রাজ পরিবারের মধ্যে তেমন খুব একটা প্রভাব প্রতিপত্তি ছিল না অশোকের মায়ের। ঠিক আছে, কেন কি এরা, এ ছিল দরিদ্র পরিবার থেকে এসেছিল শুভদাঙ্গী। ঠিক আছে, দরিদ্র পরিবার থেকে এ উঠে এসেছে। তো যার ফলে এর অতটা বলবালা ছিল না যতটা ছিল সুসিমের মায়ের বা অন্য যারা রানীরা ছিল তারা। ঠিক আছে, তো সেই কারণে অশোককেও অনেকে ভালো, এরা বাকিরা ভালো চোখে কেউ দেখতো না। তো যার ফলে ছোটবেলা থেকেই কি হচ্ছে, অশোক তোমার একটু অ্যারোগান্স টাইপের হয়ে যায় বা একটু রাগী ধরনের থাকে, এবং তার বাবার কাছ থেকে যথেষ্ট সেই রেসপেক্ট বা সেই সম্মানটা সে লাভ করতে পারেনি। এরপরে তোমার ঘটনাক্রমে তোমার অশোককে তোমার যে আমাদের ইয়ে ছিল, তক্ষশিলা ছিল, সেখানে বিদ্রোহ দেখা দিল তক্ষশিলাতে। সেই তক্ষশিলার গভর্নর ছিল সুসীম। বিদ্রোহ দেখা দিল, তো বিদ্রোহ দেখা দিল তো সুসীম সেই বিদ্রোহ দমন করতে ব্যর্থ হলো। ঠিক আছে, অশোককে পাঠানো হলো সেখানে। অশোক তার নিজের যে উম, তোমার বুদ্ধি, হ্যাঁ, নিজের ক্ষমতা প্রদর্শন করলো এবং সেখানে সফলভাবে সেই যে বিদ্রোহ সেটা দমন করলো। যার ফলে সে টোটাল যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ এবং রাজ্যের যে জনগণ তার একটা ফেভারিট রাজাতে পরিণত হয়ে গেল, মানে ফেভারিট রাজকুমার যেটা বলি। ঠিক আছে, তাহলে এদের, এই অশোককে সাহায্য করতে লাগলো বিম্বিসারের যে সমস্ত মন্ত্রীরা তোমার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তো এই মন্ত্রীদের সহায়তায়, ঠিক আছে, এই মন্ত্রীদের সহায়তায় তোমার অশোক পরবর্তীকালে যখন বিন্দুসার মারা যাচ্ছে তখন সিংহাসন দখল করে নিয়েছে। না দেয়নি, দখল করলো। আসছি, দখল করলো আগে। সুসীম তখন বাইরে ছিল। সুসীম যখন ফিরে আসতে মাঝ রাস্তায় নিউজটা শুনতে পেয়েছে, সে তো পাগলা হয়ে গেছে, সিংহাসন হাতছাড়া হয়ে যাবে। এদিকে মন্ত্রীরা সবাই সুসীমকে মারবার একটা প্ল্যান করে নিল, যে কিভাবে এই রাস্তা থেকে সরানো যায়। এটা কিন্তু মন্ত্রীরা চাইলো না যে সুসীম রাজা হোক, মন্ত্রীরা চাইলো অশোক রাজা হোক। ঠিক আছে, তবে যখন সুসীম রাজ্যে প্রবেশ করলো, তো কথিত আছে মানে ওই ছলে বলে কৌশলে ও মানে ওকে এতটাই রাগিয়ে দেওয়া হয়েছিল সুসীমকে, তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় এবং ঘোড়া নিয়ে দৌড়ায় দিচ্ছে সামনে অশোককে মারবার জন্য। এবার সেখানে অশোক ছিল না, অশোকের একটা পুতলা রাখা ছিল হাতির উপরে উঠে বসে এইভাবে। আর নিচে কিছু গাড্ডা খুঁড়েছিল, গাড্ডাতে তোমার ক্যামোফ্লেজ মানে ওই তোমার আহ, নিচে ওই আগুন রেখেছিল। ঠিক আছে, আর ওটাকে উপর দিয়ে ঢাকিয়ে দিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে। ঠিক আছে, তো এবার সুসীম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘোড়া নিয়ে ছুটে আসে। ছুটে আসে অশোককে মারবার জন্য, কিছু বোঝার আগে ও পড়ে যায় গাড্ডায়, আগুনের মধ্যে, এবং তোরপর তোরপর জানটা চলে যায়। এবং সিংহাসনে নিষ্কণ্টক ভাবে বসার জন্য অশোক কি করলো, তার যে বাকি 99 জন ভাই ছিল, সেই 99 জন ভাইকে হত্যা করলো অশোক, নিয়ে সে সিংহাসনে বসছে। এই কারণে অশোকের আরেকটা নাম দাঁড়িয়ে যাচ্ছে চণ্ডাশোক। চণ্ড অশোক। বোঝা গেল গল্পটা চণ্ড অশোক কেন বলা হচ্ছে? চণ্ডাশোক বা চণ্ড অশোক। ঠিক আছে, আচ্ছা, ইনকেস জিজ্ঞাসা করতে পারে অশোক কোথাকার গভর্নর ছিল বা কোথাকার ইয়ে ছিল, তাহলে তোমার সুসুম ছিল আমাদের তক্ষশিলা।
তাহলে এটা লিখে নিই। তক্ষশিলার, সুসীম তক্ষশিলার তোমার শাসনকর্তা ছিল। শিলা, আর অশোক সেই সময় ছিল উজ্জয়নের। অশোকটা লিখে দিই, উজ্জয়ন, ইউপি, হ্যাঁ মধ্যপ্রদেশের উজ্জয়ন। চন্ডাশোক। ঠিক আছে, বোঝা গেল? এতদূর বোঝা গেছে? এতদূর ক্লিয়ার হয়েছে? সুসীম তক্ষশিলা ও অশোক ছিল উজ্জয়ন। ঠিক আছে, হয়েছে? তাহলে এই অশোক সিংহাসনে বসে তোমার অপ্রতিরোধ্য হয়ে গেল। তাহলে এই অশোক কি করছে? রাজ্য বিস্তারে মন দিচ্ছে। রাজ্য বিস্তারে যখন মন দিচ্ছে, তখন কি করছে অশোক? তোমার কলিঙ্গ যুদ্ধ করে। কলিঙ্গ যুদ্ধ করে। কলিঙ্গ যুদ্ধ করে, সালটা আসছি, কলিঙ্গ যুদ্ধ করছে কত সালে? আমাদের 261, কোথাও কোথাও 260 খ্রিস্টপূর্বাব্দ বলে থাকে। ঠিক আছে, তো অশোক কলিঙ্গ যুদ্ধ করে কবে? 260 বা 261 খ্রিস্টপূর্বাব্দ, তো 261 ধরে চলো আপাতত। ঠিক আছে, মনের সুবিধা রাখার জন্য 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ করে। ঠিক আছে, আচ্ছা, অশোক 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ করে। কলিঙ্গ যুদ্ধ করে। কলিঙ্গ বর্তমানে কোথায়? এই উড়িষ্যাটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, কলিঙ্গ বর্তমানে কোথায় আছে? উড়িষ্যায়। ঠিক আছে, ওই উড়িষ্যাটাকে বোঝানো হচ্ছে কলিঙ্গ। কলিঙ্গ যুদ্ধ নাম ছিল কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে, দেশ কোনটা ছিল? কলিঙ্গ। এখন বর্তমানে কলিঙ্গ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? উড়িষ্যাটাকে। ঠিক আছে, তো কলিঙ্গ যুদ্ধ হয়। তো এই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? না, অশোকের তোমার অশোকের একটা শিলালিপি ছিল। ঠিক আছে, আমি এটা ইংলিশে লিখে দিই। মেজর, শিলালিপিটার নাম একটু আমি ইংলিশে লিখি। মেজর রক এডিক্ট। এটা একটা শিলালিপি, অশোকের লেখা। অশোকের লেখা। মেজর রক এডিক্ট 13। 13। না গো, শিলালিপি একটা, বাংলায় লেখে না, শিলালিপি। টি টি, এডি আই সি টি, মেজর, মেজর রক এডিক্ট 13। মানে মেজর রক এডিক্টে, ঠিক আছে, 13 নম্বর মেজর রক এডিক্টে অশোকের এই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, মেজর রক এডিক্ট 13-এ অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারি। বোঝা গেছে ব্যাপারটা আমি কি বললাম? অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে তাহলে আমরা কোথা থেকে জানতে পারি? মেজর অফ এডিক্ট 13 থেকে আমরা জানতে পারি। আচ্ছা, এই যুদ্ধে, এই যুদ্ধে এত পরিমাণে ক্ষয়ক্ষতি, লোক মারা গেছিল, তো অশোক কি করলো? অশোক, যে এতদিন চণ্ডাশোক নামে পরিচিত ছিল, সে নিজেকে বৌদ্ধ ধর্মে কনভার্ট করে নিল। এখান থেকে অশোক কি করছে? বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে। বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো অশোক। ঠিক আছে, অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং চণ্ডাশোক থেকে অশোকে পরিণত হয়। ধর্মাশোক। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল চণ্ডাশোক, এখন কি হলো? ধর্মাশোক। বৌদ্ধ ধর্ম গ্রহণ করে দিয়ে উপাধি নেয় ধর্ম। উপাধি নয়, মানে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে কনভার্ট হয়ে যায়, মানে শান্তি প্রিয় হয় কলিঙ্গ যুদ্ধের পরে।
শান্তিপ্রিয় রাজায় পরিণত হয়। আগে চণ্ডাশোক ছিল রাগী, আর এখন ধর্মের পথে চলতে লাগলো, তো ধর্মাশোক হলো। ঠিক আছে, তাহলে আমি আবার টোটালটা একবার বলে দিই। টোটালে আমরা এখানে কি দেখলাম? বিন্দুসারের ছেলে, না না অত দূর থেকে যাচ্ছি নাই, শেষ করতে হবে আজকে। বিন্দুসার বিন্দুসার সিংহাসনে বসলো, উপাধি নিল অমৃতঘাত। গ্রিকরা তাকে অমৃত চাট বলে ডাকতো। ঠিক। বিন্দুসারের প্রধানত দুটো যে ছেলে ছিল, অশোক এবং সুসীম, এরা ছিল সিংহাসনের মেন দাবিদার। অশোক ছিল উজ্জয়িনের শাসনকর্তা, সুসীম ছিল তক্ষশিলা শাসনকর্তা। এই সময়ে তক্ষশিলায় বিদ্রোহ দেখা দিল। বিদ্রোহ দেখা দিল, তো অশোককে পাঠানো হলো সেখানে দমন করতে। অশোক সেখানে দমন করলো, এবং তার যে তোমার ক্ষমতা সেটা জনগণের সামনে তুলে ধরলো। এবং পরবর্তীকালে অশোক রাজ্যের সিংহাসনে বসলো। ঠিক। রাজ্যের সিংহাসনে বসলো এবং সুসীমকে হত্যা করে, এবং তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসছে। 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসলো। এই কারণে অশোকের নাম হয়ে গেল চণ্ডাশোক। ঠিক আছে, অশোক সিংহাসনে বসলো। সিংহাসনে বসে অশোক কলিঙ্গ যুদ্ধ যাত্রা করলো। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টাব্দে, 61 খ্রিস্টপূর্বাব্দে যুদ্ধ হলো, কলিঙ্গ যুদ্ধ। সেই যুদ্ধে এত পরিমাণে ক্ষতি হলো যে অশোক দুঃখ হয়ে বা ব্যথিত হয়ে অশোক যুদ্ধযাত্রা ছেড়ে দিল, এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো। আর তা অশোক ধম্মাশোকে পরিণত হলো। এই যে যুদ্ধ, এই যুদ্ধ সম্বন্ধে আমাদের কোথা থেকে জানতে পারি? না, অশোকের যে মেজর রক এডিক্ট ছিল, মেজর শিলালিপি যে ছিল 13, সেই 13 নম্বর 13 নম্বর শিলালিপি থেকে আমরা এইটা সম্বন্ধে জানতে পারি। ঠিক। লাস্ট আমরা যেটা লিখবো, অশোক, অশোকের টাইমে, আচ্ছা, অশোকের টাইমে দেখো, অশোকের টাইমে 250, 250 বিসিতে কি হলো? না, তৃতীয় বৌদ্ধ সম্মেলন হলো। প্রথম সম্মেলন লিখাই দিয়েছি, দ্বিতীয় সম্মেলন লিখাইছি, তৃতীয় সম্মেলন। ঠিক আছে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? পাটলিপুত্রে। এখনই হয়ে যাবে, পরীক্ষা নেবো তো। ওই জন্য তো এত ধীরে সুস্থে পড়াচ্ছি। তাহলে এইখানে হয়ে গেল আমাদের অশোক শেষ। ঠিক আছে, মানে দেখতে তো আরো রয়েছে। ঠিক আছে, যখন আমরা নোট বগেরা দেখবো তখন তো আলাদা ব্যাপার। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের অশোক কমপ্লিট, মানে মৌর্য সাম্রাজ্য কমপ্লিট। মৌর্য সাম্রাজ্যের মধ্যে আমরা শেষ সম্রাট দেখছি, দেখো বৃহদ্রথ। বৃহদ্রথ রাজধানী ছিল আমাদের পাটলিপুত্র। ঠিক আছে, শ্রেষ্ঠ সম্রাট হয়ে গেল অশোক, শেষ সম্রাট বৃহদ্রথ, আর রাজধানী হয়ে গেল কে? পাটলিপুত্র। শেষ সম্রাট নিয়ে আর কি লিখবো, হতভাগাটাকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আগে যাই। এবার শুঙ্গ বংশ। অশোক, মৌর্য সাম্রাজ্যের পরে শুঙ্গ বংশ আসছে। শুঙ্গ, শুঙ্গ, শুঙ্গ। তাহলে শুঙ্গ বংশ সময়কাল কত? দেখো, অশোকের ঠিক পরে, অশোকের ঠিক পরেই অশোক বলছি, বৃহদ্রথ। বৃহদ্রথ আমাদের লাস্ট বংশ ছিল। বৃহদ্রথকে হত্যা করে সিংহাসনে যে বসছে, সেই হচ্ছে শুঙ্গ রাজা। কি নাম? আমাদের পুষ্যমিত্র শুঙ্গ। নাম কি? নাম হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, প্রতিষ্ঠাতা শুঙ্গ বংশের। কাকে হত্যা করে বসছে? বৃহদ্রথকে হত্যা করে সিংহাসনে বসলো। এই বংশের শ্রেষ্ঠ সম্রাট যদি ধরি, তাহলে অগ্নিমিত্র। অগ্নিমিত্র। ঠিক আছে, অগ্নিমিত্র হয়ে গেল এটা।
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শেষ সম্রাট দেবভূতি। শেষ সম্রাট হচ্ছে দেবভূতি, শেষ সম্রাট। আচ্ছা, এই যে অগ্নিমিত্র রয়েছে, এই অগ্নিমিত্রই হচ্ছে কালিদাসের একটা বিখ্যাত গ্রন্থ। কালিদাস রচিত একটা বিখ্যাত গ্রন্থ, নাম হচ্ছে মালব মালবিকা। আগে মালবিকাটা তো লেখো। মালবিকা, আমাকে লিখতে দাও দাঁড়াও। মালবিকা অগ্নিমিত্রম, অগ্নিমিত্রম, মালবিকা অগ্নিমিত্রম। এর মেন যে চরিত্র বা হিরো, ঠিক আছে, সে হচ্ছে অগ্নিমিত্র। লিখেছে কে মালবিকা অগ্নিমিত্রম? না কালিদাস। কালিদাস রচিত, ঠিক আছে, কালিদাস রচিত বিখ্যাত গ্রন্থর নাম হচ্ছে আমাদের মালবিকাগ্নিমিত্রম। ঠিক আছে, এর যে মেইন চরিত্র হিরো কে ছিল? আমাদের অগ্নিমিত্র ছিল। তার মানে হিরোইনের নাম কি হতে পারে? আচ্ছা, তাহলে হিরোইনের নাম কি? আরে মালবিকা। অগ্নিমিত্র, মালবিকাটা কে ছিল দেখা? ওই তো হিরোইন ছিল, মালবিকা অগ্নিমিত্রম। মালবিকা অগ্নিমিত্রম হয়ে গেল। তো দেবদাসের দেব, দেব আর দাস কি আলাদা নাকি? ওটা তো একটা নাম। বললে আরেকজন দিয়ে এলো। এই যে নেক্সট শুঙ্গ বংশের পরে। আচ্ছা, রাজধানী দেখো, রাজধানী ছিল পাটলিপুত্র। রাজধানী ছিল পাটলিপুত্র। ঠিক আছে, নেক্সট কানব বংশ। হ্যাঁ, শুঙ্গ বংশ খতম। কানব বংশ, কানব বংশ শুঙ্গ বংশের পরে হয়। কানব বংশ 75 থেকে 30 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রতিষ্ঠাতা ছিল বাসুদেব কানব। আচ্ছা, শেষ সম্রাট ছিল সুশর্মন। শেষ সম্রাট হচ্ছে সুশর্মন। এখানে আর শ্রেষ্ঠ সম্রাট ছিল নাই। রাজধানী হচ্ছে পাটলিপুত্র। এটা পাটলিপুত্র, সব তো মগধের। ঠিক আছে, সুশর্মন হলো। পাটলি, কেউ নেই বাবা, না। নেক্সট, নেক্সট যাবো ব্যাকটেরিয়ান গ্রিক বা ইন্দো গ্রিক। দেখো দেখো, ঠিক আছে, পাটলিপুত্র হলো। নেক্সট ব্যাকটেরিয়ান গ্রিক বা ইন্দো গ্রিক। হ্যাঁ, এটাও একটা বংশ ঠিক না, এরা হচ্ছে আমাদের বাইরে থেকে এসেছিল, গ্রিক। হ্যাঁ, তো এটা এদের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে, ঠিক আছে, সময়কাল লিখে নাও, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে ব্যাকট্রিয়ান গ্রিকরা ভারতবর্ষে এসেছিল। একটু আছে। আচ্ছা, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতাকে দিমিত্রিয়াস। প্রতিষ্ঠাতা হচ্ছে দিমিত্রিয়াস, হচ্ছে দিমিত্রিয়াস। শ্রেষ্ঠ যে সম্রাট সে হচ্ছে মিনান্দার। মিনান্দার, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে মিনান্দার। মিনান্দার। শেষ সম্রাট যে হচ্ছে হারমিয়াস বা হারামাই মাই।
রাজধানী হচ্ছে সাকল বা সিয়ালকোট। হ্যাঁ, রাজধানী। আচ্ছা, এই ইন্দ্র গ্রিক যারা ছিল, এদের হাত ধরেই ভারতবর্ষ, ভারতে প্রথম প্রথম স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা প্রচলন করে কারা? ইন্দো গ্রিক। তাহলে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা প্রচলন করে? প্রচলন করে ইন্দো গ্রিক। ইন্দো গ্রিক। প্রথম স্বর্ণ, ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করে ইন্দো গ্রিক। 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 ইন্দো গ্রিক প্রচলন করে। ঠিক আছে। এই যে, আচ্ছা, এরপরে ব্যাক এই এই এদের এদের সবথেকে উল্লেখযোগ্য কে রাজা ছিল আমরা দেখলাম, আমরা মিনিন্দার। ঠিক আছে, মিনিন্দার বা মিলিন্দ। আচ্ছা, এ হচ্ছে উল্লেখযোগ্য রাজা ছিল গ্রিকদের, ব্যাকটেরিয়ান গ্রিকদের। ঠিক আছে। এর উপাধি ওই একই নাম গো, মিনান্দার। মিনান্দার বা মিলিন্দ। ঠিক আছে। এবার আসছি উপাধিতে। উপাধি মিলিন্দারের উপাধি, যদি আমরা উপাধি বলি, এর ধার্মিক কম। উপাধি ছিল ধার্মিক কম। ধার্মিক কম বা কম কম। ধার্মিক কম। কম। হ্যাঁ গো। আচ্ছা, এই মিনিন্দার, এই যে মিনিন্দার ছিল, এই মিনিন্দার কি করলো না, তোমার আহ, এই মিনিন্দার কি করছে না, একজন নাগসেন, নাগসেন বলে একটা লোক ছিল। নাগসেন। নাগসেন বৌদ্ধ ধর্ম দীক্ষা নেয়। ধর্ম দীক্ষা নেয়। বৌদ্ধ ধর্ম দীক্ষা নেয় কে? আমাদের মিলিন্দার ধর্ম দীক্ষা নেয়। সাল নেই। এবারে ব্যাপারটা যেটা হচ্ছে, নাগসেনের কাছে দীক্ষা নেয়। তো এই নাগসেন এবং মিনিন্দারের যে কথোপকথন, ঠিক আছে, নাগসেন কিছু উপদেশ দেয়। তো এই উপদেশগুলোর নাম হচ্ছে, একসাথে যেটা সংকলন, সেটার নাম হচ্ছে মিলিন্দ পানহ। তো লিখবো মিলিন্দ পানহ। আমি লিখে দিচ্ছি, দেখো, মিলিন্দ পানহ। মিলিন্দ পানহ হচ্ছে আমাদের মিলিন্দার মিলিন্দার ও নাগসেন সেনের কথোপকথন বা নাগসেনের প্রশ্নাবলী। মিনিন্দার আর নাগসেনের কথোপকথন। আবার বলছি, দাঁড়াও, কথোপকথন লিপিবদ্ধ করা হয়েছে। বলে দিচ্ছি। তাও বলে দিচ্ছি। দেখো, আমি কি বললাম, যে মিলিন্দার নাগসেনের কাছে বৌদ্ধ ধর্ম দীক্ষা নেয়। তাহলে নাগসেন কে হলো? মিলিন্দারের গুরু। তাহলে এবার গুরুর কাছে সে উপদেশ দিচ্ছে। কে? মিলিন্দার। তো এই যে উপদেশগুলো নিচ্ছে, বা আমি গুরুদেবকে কিছু প্রশ্ন করব, গুরুদেব যেটা উত্তর দেবে সেটাই তো উপদেশ, তাই না? এই যে টোটাল কনভারসেশন, এই কনভারসেশনটা একটা জায়গায় লিপিবদ্ধ করা হয়েছে, যেটা, যেই বইটার নাম হচ্ছে মিলিন্দা পান্হ। ব্যাপারটা বোঝা গেল আমি কি বললাম? লিপিবদ্ধ কেউ না কেউ করেছে, সেটা কিছু উল্লেখ নেই। ব্যাপারটা হচ্ছে লিপিবদ্ধ, যে এই লিপি কি লেখা হয়েছে মিলিন্দা পান্নাতে, মিলিন্দা এবং নাগসেনের কথোপকথন লেখা হয়েছে। বোঝা গেছে শুভজিৎ? পানহ, পানহ। কথোপকথন লিপিবদ্ধ হয়েছে। তো নাগসেন কে ছিল? গুরু ছিল। তাহলে মিলিন্দাকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
ঠিক আছে, বোঝা গেছে শুভজিৎ? আচ্ছা আচ্ছা, চলো আমি এটা একবার বলেই দিই, এটা আরেকটা বলে দিই। যে মিলিন্দা পানা বলছে, বলে দিই, এতগুলো বললে ইনফরমেশন হজম করতে পারবে, ঠিক আছে। মিলিন্দা পানা লিখেছেন নাগসেন, লেখক ছিল এই জন্যই আমি বলছিলাম না, নাগসেন নিজেই লিখেছে। কোন ভাষায় লেখা? নাগসেন তো বৌদ্ধ ধর্ম ছিল না, তো এটা পালি ভাষায় লেখা। ভাবো ওদের কত প্রশ্ন ছিল, আর তোমাদের মানে প্রশ্নই নেই। এই যে বুঝেছো? আচ্ছা, লাস্ট শাসক হচ্ছে কে? শেষ শাসক কে ছিল? হারমিয়াস। শেষ সম্রাট ছিল আমাদের হারমিয়াস, তাই না? শেষ সম্রাট ছিল আমাদের হারমিয়াস। আচ্ছা বেশ। এরপরে এই যে হারমিয়াস যে ছিল, এই হারমিয়াস বলছে কুষাণ রাজা, কুষাণ রাজা, তুমি এখানে পালিয়ে যাচ্ছ। রাজা, শেষ সম্রাট, শেষ সম্রাট হারমিয়াস, এই কুষাণ রাজা কুজুল কদভিসের কাছে, দাঁড়াও অন্য করে লিখি। দাঁড়াও নাম বলছি, এক মিনিট। কে? কুষাণ রাজা, কুষাণ রাজার নাম কি ছিল? কুজুল কদভিস। কুজুল, কুজুল কদভিস। কুজুল কদভিসের কাছে পরাজিত হয়। বাবা বলে দিই, কুষাণ রাজার কিছু যুদ্ধ হয়েছিল। শেষ আমরা হারমিয়াস ছিল, সুজিত। এই যে হারমিয়াস ছিল, এই হারমিয়াসের সাথে কুষাণ রাজার যুদ্ধ হয়। কে ছিল কুষাণ রাজা? কুজুল কদপিস। ঠিক আছে, কুষাণ রাজা কে ছিল? কুজুল কদপিস। হ্যাঁ ওটা শেষ। হ্যাঁ, শুনুন ওই চ্যাপ্টারে শেষ সময় হলো হারমিয়াস, হারমিয়াসের সাথে শুনুন যে বলি তো, কুষাণ রাজা কি নাম ছিল, কুজুল কদপিসের সাথে যুদ্ধ হয়, দিয়ে হারমিয়াস হেরে যায়, ঠিক আছে। শেষ সম্রাট হারমিয়াস ছিল, হ্যাঁ, তার সাথে কুষাণের যুদ্ধ হয়েছিল, কুষাণ রাজার যুদ্ধ হয়েছিল, কুষাণ রাজার যুদ্ধ হয়েছিল। আর কুষাণ রাজা ছিলেন কুজুল কার্তিস, কুজুল কদভিস। কুজুল কদভিস মানে কি? মানে আর কি নাম, একটা রাজার নাম। কুজুল কদভিসের যুদ্ধ হয়, তো কুজুল কদভিসের যুদ্ধ হলো, পরাজিত কে হলো? হারমিয়াস। তাহলে মারা গেল হারমিয়াস। তাহলে কোন বংশ হবে এবারে? কুষাণ বংশ। তাহলে এবারে আমরা নেক্সট পড়বো কুষাণ বংশ। বুঝা গেল কুষাণ বংশ কোথা থেকে এলো? ঠিক। তাহলে এটাই লাস্ট, এটাই লাস্ট, এরপরে তোমরা পড়বে, পড়ে পড়ে পরীক্ষা দেবে। না যতটা হইলো আজকে। হরে পরীক্ষা দেবে ওটা। স্যার আমি এই ডিটেইলে স্যার অনেকগুলো ছেড়ে আছে, অর্ধেক অর্ধেক করে লেখা আছে। ভিডিওটা তুলে তো দেখি, রেকর্ডিং ক্লাস আছে তো দেখে নিবি। না ওরা লিখতে পারো, নিজে দেখবি মানে আমার দেখে লিখতে পারবে। আমি নিজে দেখি। এই যে কুজুল কদবিস, কুজুল, তাহলে কুষাণ সাম্রাজ্য শুরু হচ্ছে কখন? এবার দেখো খ্রিস্টাব্দ ঢুকছে, সময়কাল 15 থেকে 230 খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্টের পর ঢুকে গেল, ঠিক আছে। সময়কাল 15 থেকে 230 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ, প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতাকে কুজুল কদফিস। নাম দেখতে পাচ্ছ, কুজুল কদফিস। এই কুজুল কদফিসের সাথে যুদ্ধ হয়েছিল আমাদের হারমিয়ার, তাই তো?
মানে আমাদের ওই হারমিয়াসের যুদ্ধ হয়েছিল, হারমিয়াস হেরে গেল, কুজুল কদবি সিংহাসনে বসে গেল। ঠিক আছে। আচ্ছা, শ্রেষ্ঠ সম্রাট কে? কনিষ্ক। শ্রেষ্ঠ সম্রাট কে? কনিষ্ক। শ্রেষ্ঠ সম্রাট কে? কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কনিষ্ক। শেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় বাসুদেব। শেষ সম্রাট হয়ে গেল দ্বিতীয় বাসুদেব। শেষ সম্রাট হয়ে যাচ্ছে দ্বিতীয় বাসুদেব। রাজধানী হচ্ছে পুরুষপুর এবং মথুরা। রাজধানী হচ্ছে পুরুষপুর এবং মথুরা। রাজধানী হয়ে গেল পুরুষপুর এবং মথুরা। আচ্ছা, এবারে এই যে কনিষ্ক ছিল, এই কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসে? না 78 এডিতে সিংহাসনে বসছে। হ্যাঁ, সিংহাসনে বসে 78 এডিতে সিংহাসনে বসে। ঠিক আছে। এই টাইমে 78 এডিতে যে সিংহাসনে বসছে, এই টাইমে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোথায় হয়? বলছে কাশ্মীরে। কাশ্মীর। কাশ্মীরে কোথায়? কাশ্মীরে কুন্দলবনে। হ্যাঁ বলো। কনিষ্ক কুন্দবনে। তাহলে কনিষ্ক সিংহাসনে কবে বসছে? 78 এডিতে সিংহাসনে বসছে কনিষ্ক। চতুর্থ এর সময় কি হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় কাশ্মীরের কুন্দবনে বা কুন্দলবনে। যেটা এক্সামে আসবে, কুন্দলবন কুন্দবন একই। ঠিক আছে। ঠিক আছে, এত দূর রাখলাম এটা, কেন কি আজকে আর করালে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আরো। চলো দাঁড়াও, এটাকে স্টপ করি।